না না দাদা, এসব আর আমার পক্ষে সম্ভব না। আমার কাছে এখন একটা পরিবার আছে, আমি এসব কাজ আর পারবো না। কি কি বললি? পরিবার? সত্যি হেমু, এই দিনটাও তুই দেখাচ্ছিস আমাদের। আরে যবে থেকে তুই আমাদের কাছে এসেছিস, সেই 10 বছর বয়স থেকে আমি তোকে বড় করেছি, খাইয়েছি, পড়িয়েছি, এত বড় করেছি। আর পরিবার তুই আমাকে দেখাচ্ছিস আজকে? হ্যাঁ দাদা, তুমি থাকার ঠাঁই অবশ্যই দিয়েছিলে, কিন্তু সেসব তো আর এমনি এমনি দাওনি। তার বিনিময়ে তোমার হয়ে অনেক জঘন্য কাজ আমি করেছি। সেই 10 বছর থেকে এসব করছি, কিন্তু কিন্তু আর না, আর আমি এসব পারবো না। আয় আয় তাহলে। তুমি কি করছো দাদা? আজকে তোর সাথে আমার খেলা হবে। আয়, যদি আমাকে মারতে পারিস তোকে কেউ আটকাবে না, তোকে ছেড়ে দেব। দাদা, এইসব কথা তুমি বলো না। তুমি আমার মা বাপ, কিন্তু আমি সত্যি আর এসব কাজ করতে পারবো না। পুলিশ যে আমাদের খুঁজছে। আগে আগে নয়, আমরা শুধু যারা ব্ল্যাক মানি বা অসৎ পথে টাকা ইনকাম করতো তাদের লুটতাম, তাই কোনোদিনও কেস বা এরকম কিছু হয়নি। এখন তো তুমি কাউকেই ছাড়ছো না, আর এরকমভাবে চলতে থাকলে তো আমরা ধরাও পড়ে যাব। ওরে আমার শুদ্ধ পুরুষ রে, এই করেছে এতদিন গিরাছিস। আর এখন মাল পেয়ে আমাদের ভুলে গেলি? শালা, তুই যদি এইসব কথা আর বলেছিস না, এক্ষুনি তোর জান তোর খোপচা থেকে বার করে নেবো। সবাই দেখো দেখো, সবাই দেখো গো, সবাই মিলে দেখো আমাদের হেমন্ত বাবু তার খাতির করে করে তাকে কোথায় তুলেছে। একেবারে বিক্রি হয়ে গেছে গো। বেকার কথাগুলো সব বন্ধ কর। আমার একটাই প্রস্তাব, আমি আর এইসব কাজ করতে চাই না। আর তার জন্য আমাকে কি করতে হবে সেটা বলো। কি ভেবেছিস কি দিবে? হ্যাঁ, এটা কি তোরাদের খেলনা নাকি? খেলনা যখন পারিস ধরবি, যখন পারিস ছেড়ে দিবি। হ্যাঁ, চুপ। ঠিক আছে, তোকে মুক্তি দেব, তবে শেষ আমার জন্য একটা চুরি তোকে করে দিতে হবে। রাজি? না না, আমি আর চুরি করতে পারবো না। অন্য কিছু বলো, অন্য কিছু বলো আমায়। ঠিক সেই সময় 3-4 জন গুন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে সেই বলশালী যুবক খানিকটা থতমত খেয়ে যায় বটে, কিন্তু তার দৃঢ় প্রকল্প বাস্তবায়ন করতে হলে এইসব চুনোপুটিদের তাকে সরাতেই হবে। এরপর শুরু হলো মারামারি। হেমন্ত সর্বচেষ্টা করছে নিজেকে বাঁচিয়ে মারার, কিন্তু 5 জন ছেলের সামনে, তাও গজেন্দ্রলালের ছেলে তারা। দাদার সোনা বলা হয় এই 5 জনকে। সেই তাদেরকে পরাস্ত করা এত সোজা নয়। সে একজনকে মারতে যায়, পিছন থেকে আবার আরেকজন মারে। এই করে করে প্রায় যখন তার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে, সে লাফিয়ে একজনকে মারে এক ঘুষি। পর মুহূর্তেই দ্বিতীয় জন হেমন্তের মুখে এক লাথি মেরে তাকে নিরস্ত করে। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ঠোঁট ফেটে গেছে, গায়ের চারিদিকে কেটে ছুঁড়ে একেবারে জাত অবস্থা। এখনো সেই শয়নরত হেমন্তকে লাথির পর লাথি মেরে চলেছে তারা। যন্ত্রণায় সে কাতরাচ্ছে, কিন্তু সে জানে এখানে রেহেম বলে কিছু হয় না। মারো নয় মরো। ক্ষতস্থানগুলো জ্বলছে। হঠাৎ সে নিজেকে কোন বিপদে ফেলে দিল আজ। সে ভাবতে লাগলো, ভালোই তো সব চলছিল, কিন্তু না, সে নিজেকে এসব আর ভাবতে দেবে না। সুনেত্রার মুখটা ভেসে উঠতেই এসব ভাবনা তার মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। না না না, অনেক চেষ্টার পর সে ওই জীবনটাকে পিছনে ফেলে এসেছে, আর নয়, আর তার মাথায় সেটা চাপতে দেবে না সে। পাশে পড়েছিল একটা লোহার পাইপ। তৃতীয় গুন্ডার পাটা ধরে এক টান মেরে তাকে ফেলে দেয়।
আর তাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও দুজনকে সে ডান্ডা দিয়ে মেরে ফেলে দিল। সেই সুযোগে কোনো মতে সে উঠে বসল। অদম্য ইচ্ছাশক্তি না থাকলে বোধহয় এরকমটা সম্ভবপর না। কিন্তু উঠতে না উঠতেই পিঠে পড়ল আর এক ঘা। তবে এবার সে থামল না, ওই লোহার রডটা দিয়ে মারল তার মুখে। ব্যথায় কোঁকিয়ে উঠে পড়ে গেল ছেলেটা। ঠিক এমনইভাবে একটার পর একটা গুন্ডাকে সে ধরাশায়ী করে ফেলল। তার নিজের মুখ থেকেও অঝরে রক্ত পড়ছে। শরীরের ভিন্ন ভিন্ন জায়গা যেখান থেকে কেটে গেছে সেখানে ছাল চামড়া উঠে কোথাও কোথাও সাদা মাংস দেখা যাচ্ছে। কোনো রকমে সে বসকে বলল, বেশ, আমি শেষ চুরিটা করতে রাজি আছি। আমাকে আমাকে শুধু একবার ওর সাথে দেখা করতে দাও। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটা। চোখ খুলে দেখল শুয়ে আছে একটা গাড়িতে। বেশ বড় গাড়িটা। তার সমস্ত গা থেকে রক্ত ঝরছে। কিছু জায়গায় লাল লাল মলম জাতীয় কিছু লাগানো রয়েছে। তার গাড়িটা সোজা ছুটে চলেছে কোনো এক অদূর গন্তব্যের দিকে। গাড়ি চালাচ্ছে ড্রাইভার অমল। সে চুপ। হেমন্ত চোখ খুলে তার দিকে একবার তাকালো, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে এতদিনের পরিচিতি লোকটাও আজ তার দিকে বিশ্বাসঘাতকের দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেক কষল। ড্রাইভার নেমে তার দরজাটা আস্তে করে খুলে আবার নিজের জায়গায় এসে বসল। তার বাড়ির সামনেই গাড়িটা দাঁড়িয়ে। শেষ দেখা করার সময় তাহলে এসেও গেল। গাড়ি থেকে নেমে সে ঘরের দিকে গেল এবং মিনিট পাঁচেকেরই মধ্যে আবার গাড়ি ছুটে চলল অন্ধকারের দিকে। অনেকগুলো কেসের সাফল্যের পর রথিজিৎ একটা নতুন কেস পেয়েছিল, কিন্তু সেটা তার কাছে তার কোনো নিজস্ব কেস ছিল না। উপরমহল থেকে নিধুবাবু তার জন্য এটা এনেছিল। কলকাতায় ইদানিং একটা নতুন ধারায় খুন হয়ে চলেছে, কিন্তু এর বিষয়বস্তুটাই এমন যে কিভাবে খুন হচ্ছে তা কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। নিধুবাবু প্রায় ফোন করছিলেন, কিন্তু রথিজিৎ এই কেসটা নিতে চাইছিল না। কারণ আগের একটি কেসে যেখানে রথিজিৎ পুলিশ মহলকে সব থেকে বেশি সাহায্য করেছিল, কিন্তু উপরমহল থেকে রথিজিতের সাথে সেই নিয়ে কোনো কথা তো বলা হয়নি এবং উপরিউক্তভাবে প্রেস রিলিজে তার নামটুকুও নেওয়া হয়নি। যাই হোক, পরে নিধুবাবুই রথিজিতের হয়ে এইসব কথা উপরমহলে জানানোয় তাকেও কিছু ভালো মন্দ শুনতে হয়েছিল। মোদ্দা কথা হয়েছে এই, ওই কেসটি বেশ উঁচু দরের ছিল, কিন্তু রথিজিতের নাম উল্লেখ করা হয়নি, আর যার পরনায় ফল হলো ওই। যাই হোক, রথিজিৎ ওই হিন্দিতে বলে না দিলদার ধরনের মানুষ, তাই আর কি নিধুবাবুর আবদারে আর না করতে পারল না। বেশ কিছুদিন ধরেই রথিজিৎ সেই কেসটা নিয়ে তদন্ত করছে। সেদিন সন্ধে হব হব করছে, এমন সময় বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। প্রথমে ভেবেছিলাম নিধুবাবুর, কিন্তু নিধুবাবুর গাড়ির আওয়াজ ঠিক এরকমটা নয়। কিছুক্ষণ পর দেখলাম সিঁড়িতে পায়ের আওয়াজ। রথিতের দিকে চেয়ে বললাম, কি মনে হচ্ছে? কোনো ভদ্রলোক হবেন নাকি? তোমার কি মনে হচ্ছে কে হতে পারেন? আমার প্রশ্নে আমাকেই পাল্টা প্রশ্ন করায় মনে হচ্ছে রথিজিৎ আমার সাথে ঠাট্টা করছে। এইসব কাজ সে প্রায়ই করে থাকে, কিন্তু এখন সে আমায় কিছুতেই ওর ফাঁদে ফেলতে পারবে না। সকালেই নিধুবাবু টেলিফোন করেছিলেন, তবে এখন মনে হচ্ছে না যে এরা নিধুবাবুই এসেছেন, আর ওনার গাড়ির আওয়াজও আমি ভালো মতোই চিনি। তাই বেশ জোরের সাথেই রথিজিৎকে বললাম, না না, কে আবার আসবেন, হয়তো কোনো মানে লোক তোমার সাথে দেখা করতে এসেছে।
ভায়া, পড়লে তো সেই ফাঁদে। মানে? এটা কোনো ভদ্রলোক না হে ভায়া, ইনি অন্য কেউ। কি করে বুঝলে? এর উত্তর দেওয়ার অপেক্ষা হয়তো করতাম, কিন্তু সেই মুহূর্তেই হুড়মুড়িয়ে দরজা খুলে ঘরে ঢুকলেন প্রায় নিচে পর্যন্ত বোরখা দিয়ে ঢাকা একজন মহিলা। যদিও বা বোরখা পরা অবস্থায় এখনকার সময় বোঝা মুশকিল পুরুষ না মহিলা, কারণ প্রবচনা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। যাই হোক, তিনি ঢুকেই দেখলাম ব্যতিব্যস্ত হয়ে এই দিক ওই দিক তাকাচ্ছেন। বোধহয় বোঝার চেষ্টা করছেন রথিজিৎকে। এখনো পর্যন্ত তিনি একটাও কথা বলেননি, আর উনি যে খুবই ঘেমে উঠেছেন তা বোরখার মধ্যে থাকা মুখের যেটুকু অংশ বাইরে বেরিয়ে রয়েছে সেইটুকু দেখেই বোঝা যাচ্ছে। এরপর রথিজিৎ তটস্থ হয়ে পরিস্থিতি বুঝে ওনাকে প্রথমে সোফায় বসালেন, তারপর একটি গ্লাসে জল ঢেলে ওনাকে দিলেন। জল দিতেই উনি বোরখার উপরের একটি কাপড় খুললেন, যার ফলে এবার ওনার সম্পূর্ণ মুখমণ্ডলটা স্পষ্ট করে বোঝা গেল। দেখলাম বেশ অল্প বয়সী ভদ্রমহিলা। আচ্ছা, বলছি আপনি ঠিক আছেন? এই বিজয়, পাখাটা একটু চালিয়ে দাও। বলে আমি পাখাটা চালিয়ে দিলাম। উনি খানিকক্ষণ ধাতস্থ হতে সময় নিলেন, তারপর অস্ফুট স্বরে বললেন, আপনি কি রথিজিৎ সান্যাল? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি রথিজিৎ সান্যাল, আর ইনি হচ্ছেন আমার পরম প্রিয় মিত্র বিজয় চ্যাটার্জি। কিন্তু আগে আপনি বলুন, এখন আপনি ঠিক আছেন তো? ভদ্রমহিলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, রথিজিৎ বাবু, আমার কথা কেউ শুনতে চাইছে না, কেউ বিশ্বাসই করছেন না। আপনি দয়া করে কিছু একটা করুন। আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আগে যদি আপনি শান্ত হয়ে না বসেন তাহলে তো আমাকে পুরো বিষয়টা বলতে পারবেন না। তাই দয়া করে আগে শান্ত হয়ে বসুন। দেখলাম ভদ্রমহিলা খানিক চুপ করে বসে রইলেন, তারপর রথিজিতের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আমার নাম সুনেত্রা হাজরা, দক্ষিণ কলকাতায় আমার বাস। এই কদিন আগে আমার স্বামী হঠাৎ করে বাড়ি ফিরে বলে, এই আচ্ছা সুনেত্রা, মানে বলছি যে যদি দেখো কোনোদিনও আমার যদি কিছু হয়ে যায়, মানে দেখো যদি কোনোদিনও রাত 12টা বেজে যাচ্ছে কিন্তু আমি বাড়ি ফিরছি না, তখন কিন্তু আর বাড়িতে থাকবে না তোমরা, বুঝলে? তল্পি তল্পা সব নিয়ে কিন্তু অন্য কোথাও চলে যাবে। দয়া করে এই কথাটা আমার শুনবে, ঠিক আছে? ওর হঠাৎ এরকম কথায় আমি চমকে গিয়েছিলাম। দাঁড়ান দাঁড়ান, আগে বলুন আপনার স্বামী কি কাজ করেন, আর হঠাৎ উনি এসব কথাই বা বলেছেন কেন? ও হ্যাঁ, আসলে আমি তো যাই হোক, আমার স্বামী গত 3 বছর হলো একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করছে। মাস গেলে বেশ ভালো টাকা মাইনে পায়, তবে সমস্যা একটাই, কখনো কখনো তো দিনরাত্রি এক করে কাজ করেও বাড়ি আসার সুযোগ পায় না, আবার কখনো অফিসে যেতেও হয় না। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর হবে। কলেজে থাকা অবস্থায় আমরা একটা বন্ধনে আবদ্ধ হই, তারপর কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করার পরে আমরা বিয়ে করে নিই। আপনার স্বামীর নামটা কি, আর আপনারা আপনাদের পরিবারের সাথেই থাকেন না? আমার স্বামীর নাম হেমন্ত হাজরা। আমার বাবা ছিল, তিনিও মারা গেছেন। হেমন্ত তো ছোটবেলা থেকেই অনাথ। ওর একটা কোন কাকার কাছেও মানুষ হয়েছে, তারপর কলেজের পর ওখান থেকেও চাকরি পেয়ে যায়। একটা বাড়ি কেনা হয়েছিল আমার পয়সাতেই, কিন্তু তারপর যখন হেমন্ত চাকরি করতে শুরু করে ও অর্ধেক টাকা দিয়ে দিয়েছিল। মানা করেছিলাম কিন্তু ও শোনেনি। আচ্ছা, তারপরে ঘটনাটা বলুন। হ্যাঁ, তো সেই দিনের পর থেকে প্রায় 3 থেকে 4 দিন হবে। তারপরে একদিন প্রায় রক্তাক্ত অবস্থায়, তখন সময়টা হয়তো 12টা হবে রাত্রে। আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছি। ঠিক সেই সময় দেখলাম দরজায় ঠকঠক করে আওয়াজ হচ্ছে। খুলে দেখি এই অবস্থা, মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। শুধু আমাকে একটা চিঠি দিল,
তারপর নিজে বাইরে থেকে দরজাটা বন্ধ করে কোথায় যেন চলে গেল গাড়ি করে। তারপর কথাগুলো বলতে বলতে যেন সে কোনো চিরবিচ্ছিন্ন দুঃখের সহিত নিজের মেলবন্ধন করেই নিয়েছিল প্রায়। তবে রথিজিতের তারপর বলায় তার সেই বাঁধন একটু আলগা হলো বটে, কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন হলো না। ভদ্রমহিলা আবারও বলতে শুরু করলেন, তারপর থেকে জানেন রথিজিৎ বাবু, প্রত্যেক মাসের শেষে মানি অর্ডার আসে, কিন্তু কোনো নাম থাকে না। আমাদের বাড়ির গেটের কাছে একটা ডাক বাক্স রয়েছে, সেখানে প্রতি মাসের শেষেই আমি সেটা পাই। মোটামুটি কত টাকা? ওই তো আন্দাজ যত টাকা হেমন্ত পেত তার অর্ধেক মতন হবে। আচ্ছা, একটা কথা বলুন, ওই টাকাটি সত্যিই আপনার খুব দরকার, নাকি ওই টাকা ছাড়াও আপনি সচ্ছলভাবেই চলে যাবেন? না না রথিজিৎ বাবু, আমি তো আপনাকে আগেই বললাম যে আমি নিজ কর্মরত, তাই সেরকম অসুবিধা তো হবে না। রথিজিৎ বেশ গম্ভীর চিন্তায় পড়ে গেল। বেশ, এবার আপনি বলুন, আপনি আমার থেকে এখন কি চান? আপনার স্বামীর সন্ধান করতে? সুনেত্রা দেবী হ্যাঁ সূচক মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ রথিজিৎ বাবু, আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনি একমাত্র পারেন তার সন্ধান দিতে। আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, না হলে এইভাবে দিনের পর দিন আমার সাথে সাক্ষাৎ না করে। তাছাড়া সেদিন রাত্রে যে ঘটনাটা ঘটলো সব মিলিয়ে আমার তো সত্যি কিছু মাথায় ঢুকছে না। আপনি পুলিশের কাছে গিয়েছিলেন? না, পুলিশের আইনি ব্যবস্থায় আমি বিশ্বাস রাখি না, তাই তো আপনার কাছে আসা। পুলিশের ওপরই যদি ভরসা রাখতাম তাহলে তো আপনার কাছে আসতাম না। বেশ, যদি একান্ত আপনি এটাই চান যে আমি এই কেসটা সমাধান করি, তাহলে আপনার থেকে যা যা জানতে চাইব আপনাকে ঠিক সেই কথার জবাবটুকু কিন্তু আমাকে দিতে হবে। তার জন্য আপনি প্রস্তুত তো? হ্যাঁ বলুন। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, হেমন্তবাবুর বন্ধু বান্ধব ঠিক কেমন ছিল? মানে তারা কি আপনাদের বাড়িতে কখনো এসেছে, বা এরকম কোনো একটা কাছের বন্ধু যার বিষয়ে আপনি জানেন? না, বাড়িতে তো খুব একটা আসা যাওয়া তাদের ছিল না। আর তার থেকে বড় কথা, তার বন্ধু সংখ্যাও যে খুব ছিল তেমনটা না। অনাথ আশ্রমে থাকাকালীন একটা বন্ধু ছিল, কিন্তু পরে তার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। আরেকটি মাত্র তার অফিসের বন্ধু ছিল, রাজীব। তবে রাজীব ওর থেকে বয়সে বেশ অনেকটাই বড়, ওর সিনিয়র, তবে ওর সাথে সম্পর্ক বেশ ভালো ছিল। তাকেই একমাত্র আসতে দেখেছিলাম, এছাড়া তো না, মনে হয় না আর কেউ আছে বলে। আচ্ছা বেশ, আরেকটা কথা আমায় বলুন যে ইদানিং, মানে যেদিন উনি শেষ বাড়িতে আসেন রক্তাক্ত অবস্থায়, তার আগে কি উনি একটু চিন্তার মধ্যে ছিলেন, বা ওনার মধ্যে কি কোনো অস্থিরতা চোখে পড়েছিল আপনার? দেখুন, এমনিতেই তো ওর অফিসের কাজ মানে খুবই বেশি থাকতো। প্রায়শই রাত্রে বেরিয়ে পড়তো সেই বন্ধুটার কাছে যাওয়ার জন্য। অনেকবার জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ গো, তিনিও তো বিবাহিত মানুষ, তোমাদের অফিসের ম্যানেজারই বা কেমন, সারাদিনও কাজ করাচ্ছে আবার রাত্রেও। এই নিয়ে প্রায়শই আমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হতো। এ তো গেল আগের বছরের কথা, কিন্তু এই বছরের শুরু থেকেই সে আমায় একদিন এসে বলল, যেহেতু রাত্রে তাকে কাজ করতেই হয়, সে কারণে সে ম্যানেজারের সাথে কথা বলে তার সিটটা রাত্রেই করে নিয়েছে। তার মানে এখন সে সারা রাত কাজ করবে আর সকালে বাড়ি ফিরে আসবে। সত্যি বলতে তবুও ব্যাপারটা গ্রহণযোগ্য ছিল যে রাত্রি 12টার সময় বেরিয়ে যেত আর ফিরতো ধরুন ওই সকাল 8টা থেকে 9টা নাগাদ। ততক্ষণে আবার আমার রেডি হওয়ার পালা। কিন্তু তবুও আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছিল, কথাবার্তাও হচ্ছিল আমি অফিস থেকে ফিরে আসার পর, যার কারণে সব ঠিকঠাকই চলছিল। আর অস্বস্তিকর কথা যদি বলেন তাহলে বলবো তেমন আলাদা কিছু তো আমি লক্ষ্য করিনি। তবে ও বেশ কয়েকদিন ধরে এই শহর ছেড়ে দেওয়ার কথা আমাকে বারবার বলছিল।
প্রথমে বিষয়টা এত আমল দিইনি, কিন্তু তার বারবার বলাতে আমি একটু আশ্চর্য হয়েছিলাম, কারণ তার কাজের সূত্র এখানে এবং আমারও তাই। এই শহর ছেড়ে অন্য শহরে যেতে হলে সত্যি বলতে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। তবু ওর মুখে আমি রোজই শুনতাম এই শহর ছেড়ে অন্য কোনো শহরে আবার নতুন করে সংসার করার হয়তো ওর কোনো ইচ্ছা ছিল। এখানে থেকে হয়তো ওর দম বন্ধ হয়ে আসছিল, জানি না রথিজিৎ বাবু। এতক্ষণ টানা কথাগুলো বলে গেলেন সুনেত্রা দেবী। ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এই কথাগুলো তিনি আমাদের ব্যতীত অন্য কাউকে কোনো দিন বলেননি। এতদিন ধরে তার মধ্যে এ সমস্ত কিছু ভেতরে থেকে থেকে মনের চাপ ক্রমশ বাড়ছিল। তবে আজকে তিনি মন খুলে কথা বলতে পেরে হয়তো অনেকটা স্বস্তি পেয়েছেন, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দেখলাম রথিজিৎ বলল, তার মানে হেমন্তবাবু চাইছিলেন যে কলকাতা থেকে তিনি অন্য কোনো শহরে চলে যান, কিন্তু আসল ব্যাপারটা খোলসা হলো না। সুনেত্রা দেবী আবার জবাব দিলেন, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে ঠিক পরিষ্কার উত্তর আমাকে দেয়নি। সে শুধু বলেছিল যে নাকি নতুন একটা শুরু করতে চায়। তবে এসব কথার মানে আমি ঠিকভাবে কিছুই বুঝিনি। আর দুজনেরই ব্যস্ততার কারণে আমাদের নিজেদের মধ্যে কথা অনেকটাই কমে গিয়েছিল। তবে হ্যাঁ, একটা কথা, কিছুদিন আগে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছিল। সেটা মানে যদিও বা খুবই নিজস্ব ব্যাপার, তবে জানি না কেন সেই বিষয়টা নিয়ে হেমন্ত একটু বেশিই রিয়্যাক্ট করেছিল। আপনি তো নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন যে একটা দল হঠাৎই সকাল নেই, দুপুর নেই, রাত নেই, কোনো সময় নেই, যে কাউকেই ধরে তার সমস্ত কিছু লুটপুট করে আধমরা করে চুরিচামারি করছে, এবং যার পরনায় পুলিশও প্রত্যেকবারের মতো কিছু করে উঠতে পারেনি। তবে রথিজিৎবাবু, আমার মনে হয় এর একটা প্রতিকার হওয়াটা খুব তাড়াতাড়ি দরকার। কারণ এই শহরে কত মানুষ ভিন্ন ভিন্ন সময়ে কাজের জন্য এই শহরে বেরোন, কিন্তু যদি সর্বক্ষণই মনে ভয় নিয়ে বের হতে হয় যে এই না সামনের মানুষটার জায়গায় আমাকে হতে হয়, তাহলে তার বাঁচাটা বাঁচা হলো কই। যাই হোক, আমি তাকে শুধু স্বাভাবিকভাবেই বলেছিলাম যে এত রাত্রে যাচ্ছ, সাবধানে যেও, এখন যা পরিস্থিতি, কোন না কোন এক দল যাহা নয় তাই করে চলেছে, শহরে খুন করছে, চুরিচামারি, কিছুই বাকি রাখেনি। আর এদিকে পুলিশেরও তার জন্য কোনো হেলদোল নেই। সত্যি, তাদের নিজেদের কি বাবা মা নেই নাকি পরিবার নেই? তাদের পরিবারের সাথে যদি কেউ এমন কখনো করতো, সেটা কি কখনো ভেবে দেখেনি ওরা? সুনেত্রা, আমাদের তো এত কিছুতে পড়ার দরকার নেই। তুমি তোমার অফিসে যাও, সেখানেই যাবে, আর আমিও তো আমার অফিসেই যাই, আমিও সেখানেই যাব। এইসব জিনিস নিয়ে বেশি ভেবে লাভ নেই। পুলিশ আছে, পুলিশ এই সব কাজ ঠিক করে নেবে। সে তো অবশ্যই ঠিক, কিন্তু আমার কি ভয় হয় না তোমাকে নিয়ে? তুমি যে এত রাত্রে বেরোচ্ছ। অযথা ভেবে নিজেও ব্যস্ত হচ্ছ আর আমাকেও ব্যস্ত করছো। আর এইসব চলতেই থাকে, বুঝেছো? প্রায় দিনই কোথাও না কোথাও দেখবে চুরি ডাকাতি হচ্ছেই। আর কেউ কেউ তো আছে যারা নিজের ইচ্ছায় এসব করে না, সমাজ তাদেরকে এসব করতে বাধ্য করে, বুঝলে? আর সেসব যাই হোক, এসব ছাড়ো এখন। আমরাও তো ভিড়ভাট্টার মধ্যে দিয়ে প্রায় যাতায়াত করি, আমাদের সঙ্গেও এটা হওয়া সম্ভব, অসম্ভব তো নয় এগুলো। তার এই কথা শুনে আমার একটু রাগ হয়েছিল, তাই আমি আর তেমন কিছু উত্তর দিইনি। হ্যাঁ, তো এছাড়া তার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কিছুই কথা হয়নি। বেশ, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা সাহায্য করেছেন। তাহলে আমি আপনার কেসটা নিচ্ছি, চেষ্টা করব আপনার স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা যায়। আর হ্যাঁ, হেমন্তবাবুর অফিসের ঠিকানাটা আমাকে অবশ্যই দেবেন। আর ওনার বন্ধু রাজীব বাবুর, ওনার কি কোনো ঠিকানা রয়েছে? ও হ্যাঁ, সেটা তো বলাই হয়নি। তার কোম্পানির নাম হচ্ছে এক্সপ্রেস সিলভার। মনোরম রোডের ওই একদম শুরুর দিকেই বড় একটা বিল্ডিং, ওটাই। আর রইল রাজীব বাবুর ঠিকানা, সেটা তো আমি জানি না। আচ্ছা বেশ, আপনার যোগাযোগের টেলিফোন নাম্বারটা আপনি দিয়ে যান,
আপনার দরকার পড়লেই আপনাকে আমি যোগাযোগ করব। তারপর উনি ওনার টেলিফোন নম্বরটা লিখছিলেন। ঠিক সেই সময় বাইরে আরও একটা গাড়ির শব্দ আমাদের কানে এলো। স্বভাবতই আমি একটু উঠে জানলা দিয়ে দেখতে গেলাম যে আবার কে এসে উপস্থিত হলো এই সময়। দেখলাম নিধুবাবু এসেছেন। এইবার ব্যাপারটা জমবে ভালো। এখানে বসে রয়েছেন এমন এক ভদ্রমহিলা যিনি পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসাই করেন না, আর স্বয়ং থানার ইন্সপেক্টর এখানে এসে হাজির হচ্ছেন। বিষয়টা সত্যি বেশ দেখার মতোই হবে। কিছুক্ষণের মধ্যেই নিধুবাবু উপস্থিত হলেন। ওনার ভুঁড়িটা এখনও সেই মস্ত বলয়ের মতোই হয়ে রয়েছে। নিধুবাবুর সাথে দেখা হচ্ছে বেশ অনেক দিন পরে। পুরুলিয়ায় ট্রান্সফারের পর ওনার এখানে ফেরার পরপরই আবার এই কেসে তিনি জড়িয়ে পড়েছেন, যার কারণে আলাদাভাবে আমাদের কোনো দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কিছুই হয়ে ওঠেনি। কলকাতায় ফিরে এই তার সাথে আমার প্রথম আলাপ, শুধু আমার না, রথিজিতেরও। আর কেস সম্বন্ধে তার সাথে কথা হয়েছিল টেলিফোনে, সামনাসামনি নয়। যাই হোক, তিনি প্রথমে ঢুকেই এক হাসি মুখ নিয়ে রথিজিতের দিকে এগোচ্ছিলেন, কিন্তু সামনে বসে থাকা মহিলাকে দেখে একটু যেন থতমত খেয়ে গেলেন। স্বভাবতই তিনি আমতা আমতা করে দাঁড়িয়ে গেলেন। রথিজিৎ বলল, আরে নিধুবাবু, আসুন আসুন। নিধুবাবু পুলিশের পোশাকেই এসেছিলেন, তাই সুনেত্রা দেবীকে আলাদা করে বলে দেওয়ার দরকার ছিল না যে তিনি পুলিশের লোক। তিনি এতক্ষণ ধরে পুলিশদের নিয়ে যা যা কথা বলেছেন, তারপরে স্বয়ং পুলিশের আগমন দেখে বোধহয় তিনি স্বভাবতই একটু লজ্জা পেয়েছেন। মাথাটা নিচু করে তিনি বসে রইলেন। নিধুবাবু বললেন, মানে রথিজিৎ বাবু, আমি কি ভুল সময়ে এসে উপস্থিত হয়েছে? না না, মোটেও নয়। আপনি কি সব থেকে সুন্দর সময় এসে উপস্থিত হয়েছেন, এর তো কোনো তুলনাই হয় না। এই তা কেন? সব বলবো, আগে এখানে এসে বসুন। অনেক কিছুই বলার আর আলোচনা করারও আছে। নিধুবাবু ভ্রু কুঁচকলেন, তারপর সোফায় এসে বসলেন। সুনেত্রা দেবী এবার মুখ তুলেছেন। বোধহয় তিনি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় রথিজিৎ বলল, সুনেত্রা দেবী, ইনি হচ্ছেন ইন্সপেক্টর নিধু তালুকদার। এনাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমি ওনার সাথে অনেক দিন হয়ে গেল কাজ করছি। আর হ্যাঁ, নিধুবাবু, ইনি হলেন সুনেত্রা দেবী, আমার সাহায্য প্রার্থী। তবে আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমি অনুরোধ করব আপনি একটু বসে যান। দুজনেই দুজনকে নমস্কার করলেন। নমস্কারাদি সেরে সুনেত্রা দেবী রথিজিতের দিকে চেয়ে বললেন, তা কেন? আমি এখানে বসলে কি কিছু সমাধান হবে? কারণ আছে সুনেত্রা দেবী। আপনার স্বামীর সন্ধান বোধহয় আপনি আজই পেতে পারেন। নিধুবাবু কথা কেটে বললেন, আরে মশাই, ওনার স্বামীর আবার কি হলো? আর আমার কেসটা, সেটার কি হবে? নিধুবাবু, একটু অপেক্ষা করুন, সব জানাচ্ছি। এরপর রথিজিৎ একবার উঠল, তারপর ঘরের জানালা দিয়ে বাড়ির চারপাশটা দেখে নিল একবার, তারপর সেগুলো বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, এখন যে কথাগুলো আপনাদের সামনে বলবো তা হয়তো আপনাদের কারোরই বিশ্বাস হয়ে উঠবে না, কিন্তু দুঃখের সাথে হোক বা যাই হোক, সুনেত্রা দেবী, আপনাকেও সত্যিটা মানতেই হবে। নিধুবাবু, সুনেত্রা দেবী সহ আমিও অবাক হয়ে গেলাম। রথিজিৎ কি ইতিমধ্যেই সেই দলটার খোঁজ পেয়ে গেছে নাকি? কিন্তু কি করে এতটুকু সময়ের মধ্যে, আর কি করেই বা এত কিছু করে ফেললো একা, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, রথিজিৎ নিধুবাবুর দিকে ফিরে বলল, দেখুন নিধুবাবু,
একটা বিষয় আপনাকে এখনই পরিষ্কার করে দিই, যারা কোনটা করে চলেছে তাদের সন্ধান আমি ইতিমধ্যেই পেয়েছি। তবে বিষয়টা হচ্ছে এটা যে তাদের প্রমাণ সহ ধরা, তা যদি বলতেই হয় তাহলে এটুকু আপনাকে বলতে পারি, এবারটা আমাকে খুব একটা মাথা খাটাতে হয়নি। আসামি নিজেই নিজেদেরকে ধরা দিয়েছে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিভাবে কিভাবে? দেখো, দুটো বিষয় খুব পরিষ্কার। একটা দল একটার পর একটা চুরি করে চলেছে এবং তাদের প্যাটার্ন যদি লক্ষ্য করে দেখি, তারা কিন্তু নতুন করে বা আজকেই হঠাৎ করে কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসেছে এমনটা নয়। আমি এদের প্যাটার্নটা আগেও লক্ষ্য করেছি। চুরি করাই এদের প্রধান উদ্দেশ্য, কিন্তু এরা ভিকটিমকে খুব খারাপভাবে মারে। বলতে পারেন একেবারে আধমরা যতক্ষণ না করছে ততক্ষণ তাকে মারতে থাকে। কারণবশত হতে পারে যে যাতে সে একটি সময়ের মধ্যে চলে যায় এবং সঠিকভাবে ইনফরমেশন দিতে না পারে। কিন্তু এতদিন এদের কেন ধরা যায়নি তা জানো? এরা কোনোদিন এক জায়গায় থাকতো না, বিভিন্ন রাজ্যে এরা ঘুরত এবং কিছুদিন সেখানে আতঙ্ক ছড়িয়ে আবার অন্য রাজ্যে। কিন্তু এইবার তাদের ক্ষেত্রে একটা ভুল হয়ে গিয়েছে। সেটা হলো যে তারা কলকাতাতে বেশ কয়েক মাস ধরেই আছে এবং বিষয়টা এই কয়েক মাস ধরে রীতিমতো হয়েই চলেছে। বাবা বাবা বাবা, আপনি তো দেখছি অনেকটা এগিয়ে গিয়েছেন রথিজিৎ বাবু। তবে আমি আর একটা বিষয় লক্ষ্য করেছি জানেন, এদের কোনো স্পেসিফিক সময় আগে থাকতো না, যখন তখন তারা চড়াও হতো। কিন্তু ইদানিং গত কয়েক মাসে লক্ষ্য করা গেছে তারা শুধুমাত্রই রাত্রেই চুরিগুলো করছে। একদম ঠিক বলেছেন নীলবাবু। সত্যি আপনার মতো অফিসার যেন প্রতি শহরে শহরে থাকে। না না, তেমন কিছু না। দেখুন রথিজিৎ বাবু, চেষ্টা তো করছি যতটা সন্ধান করা যায়, কিন্তু ওই আর কি, আপনার দ্বারস্থ তো শেষমেশ হতেই হলো। আরে ছাড়ুন ওসব কথা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাই হোক, প্রথমেই আমার দরকার ছিল তাদের মধ্যে অন্ততপক্ষে একজনকে খুঁজে বার করা, যার সাহায্যে আমি বাকিদেরও খুঁজতে পারি। কিন্তু সমস্যা কোথায় বলুন তো? কোথায় সমস্যা হচ্ছে, যদি এই সময় ওরা শহর ছেড়ে একবার বেরিয়ে যায় তাহলে তাদের খোঁজা শুধু মুশকিলই হবে না, বলতে গেলে অসম্ভব হয়ে পড়বে। তো বেশ কিছুদিন হলো আমি প্রায়শই লক্ষ্য করছিলাম একটা ছেলে মুখটা গামছা দিয়ে ঢেকে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কথাটা শুনে আমি চমকে গেলাম। রথিজিৎ বলে উঠল, আমি আসলে আগে চাইছিলাম কোনো কিছু হল্লা না করে তাদের অন্তত একটা সন্ধান পেতে, তারপরে না হয় বাকি কাজটা করা যাবে। কিন্তু এভাবে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে সেটা আমিও ভাবিনি। রথিজিৎ যে কি বলতে চাইছে তা আমার বোঝার বাইরে। বললাম, আরে রথিজিৎ, তুমি কি বলতেটা কি চাইছো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝবে, একটু রোশো ভায়া। দেখলাম সুনেত্রা দেবীও চুপ করে গেছেন, আর কিছুই বলছেন না। তিনি চুপচাপ বসে রথিজিতের কথা শুনছেন। রথিজিৎ আবার বলতে শুরু করলো, প্রথমে তো আমি ভাবলাম এই ছেলেটা কে হতে পারে, সেই নিয়ে নানান ধরনের বিষয়ে আমি অনুসন্ধান করতে লাগলাম। কিন্তু অন্যদিকে আমার মাথায় ঘুরছিল কিভাবে আমি সেই দলটাকে পাকড়াবো। সব থেকে আশ্চর্যের বিষয়ে, ছেলেটা প্রায় সময় আমার জানালার পাশে দাঁড়িয়ে ঠিক আমার দিকেই দেখত। এরকমটা কিন্তু না যে আমাকে দেখলে বা আমার সাথে তার চোখাচোখি হলে সে পালিয়ে যেত। মনে হতো যেন সে কিছু একটা আমাকে বলতে চাইছে, কিন্তু ভরসা করতে পারছে না। তো এরকমই কাল রাত্রে মাঝরাতে আমি উঠে দেখি সেই ছেলেটা বাইরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির। আর কিছু না ভেবে পাঞ্জাবিটা গায়ে গলিয়ে সোজা নিচে নেমে গেলাম। রাস্তার উল্টো দিকের ল্যাম্পপোস্টের সামনে সে দাঁড়িয়েছিল। তার মুখটা অন্ধকারে ঢাকা, শরীরের গঠন দেখে মনে হয় না খুব একটা বয়স হবে। আমি তখন রাস্তার এই পারে, সময়টা হবে ধরো ওই 1টা, চারিদিকে তখন শুনশান। আমি ধীরে ধীরেই বললাম, তা
আমাকে কিছু বলবে নাকি? সে মনে হয় ভাবতে পারেনি যে আমি তাকে ইতিমধ্যেই দেখে নিয়েছি এবং আমি তার সাথেই কথা বলছি। সে চমকে উঠে বলল, হা 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 আপনি কে? মানে আমি আমি কই না, আমি কিছু বলবো কেন? কে মশাই আপনি? কে কে বলুন তো? আমি কে সেটার থেকে বড় বিষয় আপনি কে। আমার মতে আপনি আমাকে বেশ ভালো করেই চেনেন। এত সহজেই জেনে যাবেন যে আমি কে? যদি তাই চান তাহলে তাই হবে। হেয়ালি করছেন আমার সাথে? হ্যাঁ 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 করুন, সে আপনাকে সাজে ওয়ে সব। না না, হেয়ালি আপনার সাথে করার সাহস আমি কি করে দেখাবো? মানে মানে হলো এই যে আপনার সিদ্ধান্তের উপর এখন গোটা শহর নির্ভর করে আছে বোধহয়। ঠিক বললাম কি? এখানে কিছু কথা বলে রাখাটা জরুরি। আমি তখনও তার আসল পরিচয় জানি না, তবে আন্দাজ করেছিলাম যে হয়তো সে সেই দলেরই কেউ বা তার কাছেরই কেউ হবে। আপনার কথাতেও পয়েন্ট আছে, কিন্তু সে যদি আমার ক্ষতি করতে চাইতো ইতিমধ্যে সে করে ফেলতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন এত সময় নষ্ট করতো না। আর যদি ভেবেও নি যে সে মারার জন্য এসেছে, তাহলে নিশ্চয়ই নিচে আসার পর আমাকে ছেড়ে দিত না। যাই হোক, তো সে প্রত্যুত্তরে বলল, দেখুন রথিত বাবু, আমার দ্বারা না আর এসব সম্ভব হচ্ছে না। আমিও এরকম যে চেয়েছি সে তো নয়, কিন্তু থামতে তো তাদের হবেই, তাই আপনার দ্বারস্থ হওয়া। তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক? বোধহয় হ্যাঁ। যেই দল, তার জন্য সারা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে আছে, আমি তাদেরকে ভালো করেই চিনি। কথাটা বলতেই আমি আর 2 পা এগিয়ে গেলাম। আমি এগোতেই ছেলেটা বোধহয় খানিক ভয় পেল, হাতে একটা ছুরি তুলে বলল, না, আমার দিকে এগোবেন না, না না না, ভুলেও না। আমি শুধু আপনাকে একটা খবর দেওয়ার জন্য আপনাদের ঘরের চারপাশেই ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ওসব বলার সাহস পাইনি। যদি আপনি আমাকে ধরিয়ে দেন, সরে যান আমার কাছ থেকে। একদম এগোবেন না আমার কাছে, একদম আসবেন না আমার কাছে, একদম না। শান্ত হন, আমি না কাউকে কিছু বলছি আর না আপনার কোনো ক্ষতি করতে চাইছি। এই আমি এখানে বসলাম বলে রাস্তার পাশের বেঞ্চে আমি বসে পড়লাম। সেই অন্ধকার থেকে সে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ এখনও সেই গামছা দিয়ে ঢাকা, এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো যতটুকু দেখা যাচ্ছে কাটা ছেঁড়ার দাগ তাতে বেশ স্পষ্ট। রাত ক্রমশ বাড়ছে, সেই বুঝে তাকে প্রশ্ন করলাম, তাহলে এবারে বলুন কি কথা বলতে এই অধমের কাছে আসা? অধম কেন বলছেন? সেই মহান কাজ তো আপনি আর আপনার দল করেছে, সেখানে আমি অধম না হয়ে যাই কোথায়? মনে হয়েছিল কথাটা শুনে সামনের লোকটা একটু রেগে যেতে পারে, কিন্তু তেমন কিছুই হলো না। সে শান্ত কণ্ঠে বলে উঠল, জানি আমরা ভুল করেছি, তাই বলে এমনভাবে বলবেন না রথিত বাবু। যাক, এসব বিষয়ে আপনি বুঝবেন না। সব খারাপ কাজ মন থেকে করা হয় না। সমাজ এমনভাবে মানুষকে বাধ্য করে যে এইসব পথ মাঝে মধ্যে বেছে নিতেই হয়। তেমন আমাকেও বাঁচতে হয়েছিল। জীবন আর মরণের পাশাপাশি দাঁড়িয়ে যদি আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি বাঁচবো নাকি এক জায়গায় পড়ে পড়ে মরবো, তাহলে এটা কি স্বাভাবিক নয় যে আমি বাঁচার কথা ভাববো? বা আপনিও আমার জায়গায় থাকলে বাঁচার রাস্তাটাই ভাবতেন, পরিণতি সে যাই হোক না কেন। কিন্তু ভুলটা তো ওখানেই করে গেলেন। পরিণতি না ভেবে যেই পথটা নির্বাচন করলেন তার জন্য মানুষকেও মরতে হচ্ছে। অপরকে মেরে নিজে বেঁচে কি লাভ বলুন তো? এতক্ষণে বাজিমাত্রা হলো। সে আরো একটু এগিয়ে এলো আমার দিকে, রাগত স্বরে বলল, খবরদার বলছি রথিত বাবু, ভুলেও আর কখনো এরকমটা বলবেন না। আমি আমার স্ত্রীর শপথ খাচ্ছি, আমি কাউকে নিহত করিনি। এগুলো তো দাদা। বলে সে থেমে গেল। এতক্ষণ কথাগুলো বলছিল মাথা নিচু করে। শেষ কথাটা বলে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে গেছে। দাদা না, ও অসুরই তো বলা চলে। যাই হোক, আমার কাছে বেশি সময় নেই। কাল রাত্রি 11টায় নীলকান্ত মিউজিয়াম। মনে রাখবেন, এটাই কিন্তু শেষ সুযোগ। ও কাল রইল কোথায়?
রাত পোহালেই তো সকাল বলতে পারেন। এর পিছনে আপনার লাভ কি? যদি ধরা পড়ে তাহলে সবার সাথে তো আপনিও ধরা পড়বেন, আপনারও জেল হবে এবং আপনারও মুখ পুড়বে। বললাম না, তাতে এই আমার আর কিছু যায় আসে না। যাই হোক, আমি এখন আসি। বলে অন্ধকারে একটা ঢিল ছুঁড়ে পোস্টারের একটা ল্যাম্প ফাটিয়েই দিল দৌড়। আমিও তার পিছু নিলাম। এগুলি ওগুলি করতে করতে এক সময় চোখের সামনে থেকে সে প্রায় অন্ধকারে মিশেই গেল বলা চলে। অতঃপরও আজকে সকালেই সুমিত্রা দেবী আর তার স্বামীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার এক অদ্ভুত বিষয় বললেন। একটার সাথে একটার কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে বলে আমার মনে হচ্ছে। সুনেত্রা দেবী প্রশ্ন করলেন, মানে আমার হেমন্তের সাথে এই দলের কি সম্পর্ক? দেখুন, এখনো কোনো প্রমাণ পাইনি বটে, তবে যেন মনে হচ্ছে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে। আমি কিছু বুঝতে পারছি না রথিজিৎ বাবু, কি যে হচ্ছে। আপনি শুধু আমার হেমন্তকে খুঁজে দিন, তাহলে আজ আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আসতে পারেন। যেহেতু আপনি চুরির বিষয় নিয়ে কথা বলছিলেন, তাই যতদূর এগিয়েছি ততদূর তো নিধুবাবুকে বলতেই হতো। তাই ভাবলাম আপনাকেও একটু শুনিয়ে দিই, যদি আপনি একটু স্বস্তি পান। ধন্যবাদ রথিজিৎ বাবু, তবে হেমন্তকে যদি আপনি খুঁজে দেন তাহলে আমি আরও বেশি খুশি হব। ও হ্যাঁ, আপনার ফিসটা? অবশ্যই, আমি আপনাকে কিছু সন্ধান পেলেই আগে জানিয়ে দেব। আর ফিজ আমি এখন নিই না, আগে কেসটা সলভ করি, তারপর না হয় দেবেন। আচ্ছা বেশ, তাই না হলে হবে। আসছি রথিজিৎ বাবু, আসি বিজয়বাবু। বলে সুনেত্রা দেবী বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটা গাড়ির শব্দে বোঝা গেল তিনি এখান থেকে পুরোপুরিভাবে প্রস্থান নিলেন। তারপর নিধুবাবু বললেন, তাহলে মশাই এবার কি হবে? দুটো কেস তো একসাথে নিয়ে ফেললেন, সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। একদম ভাববেন না নিধুবাবু, সব ঠিক সময় হয়ে যাবে। আমি রথিজিৎকে বললাম, আচ্ছা রথিজিৎ, যেই ছেলেটা মানে মানে তোমার সাথে যে দেখা করতে এসেছিল, ওই ছেলেটার যদি মানে ওর এলাকার সন্ধান পাওয়া যায়, তাহলে তো চুরি করার আগেই তাদের ধরা যাবে। না না বিজয়, না, এটা ধূর্তামি না, মূর্খামি হবে। প্রথমত, ছেলেটা নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে ওদের পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছে, যাতে আমি তাদের ধরতে পারি। সেখানে যদি আমি এরকম একটা পদক্ষেপ নিই এবং সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে বুঝতে পারছো ওরা আমাদের হাতের নাগালের বাইরে হয়ে যাবে। হ্যাঁ মশাই, এই কথাটা তো মানে ঠিক বলেছেন একদম। বিজয়, আর একটু শেখো, এখনো হচ্ছে না। ব্যাস, আস্তে না আস্তে এই নিধুবাবু আমার ঠিক পিছনে লাগা আবার শুরু করে দিলেন। বললাম, আহা আমার গোপাল চাঁদ, আপনি যেহেতু এতই জানেন, তাহলে রথিজিতের কাছে এসেছেন কেন? আপনিও একটু শিখুন। ছি বিজয়, তুমি আমাকে এটা বলতে পারলে? না না না, আজকের দিনে তোমার এটা বলা একদমই উচিত হয়নি। এতদিন এখানে আসিনি, তার উপর তোমার থেকে আমি বয়সে এতটা বড়। প্রথম ঘোঁটা দেওয়ার সুযোগটা তো সবসময় আমারই হওয়া উচিত, কিন্তু তার বদলে তুমি... না মশাই, সবসময় তো আর বয়সের সাথে তুলনা করে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায় না। যাই হোক, আমাদের কথার মাঝখানে রথিজিৎ বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে বিজয়। তোমার জন্য আর নিধুবাবু আপনার জন্য আমি একটা দিন উল্লেখ করে দেব, তারপরে আপনারা দুজন মিলে সারা দিন ধরে একে অপরকে খোঁটা দিয়ে যাবেন। তবে আজকের দিনটা তেমন নয়, আজকে অনেক কাজ আছে এবং রাত্রে রয়েছে আসল খেলা। তাই এইসব বাদ দিয়ে মন দিন, যাতে কোনোভাবেই দলটা পালাতে না পারে মিউজিয়াম থেকে। কথাটা শুনেই নিধুবাবু তৎপর হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, তাহলে বলুন কি করব? আপনাদের বাড়িতে কি একেবারে রাত্রি 11টাতেই? না না, অতটাই করলে হবে না। আপনি 10টা নাগাদই চলে আসুন, আর মাথায় রাখবেন গোটা এরিয়াটা যেন পুলিশ দিয়ে ঘেরা থাকে।
যদি তারা আমাদের হাত থেকে বেরিয়েও যায় যেন তবুও অন্য পুলিশ বাহিনী যেন সেখানে মজুদ থাকে, তাদের হাত থেকে যেন কোনোভাবেই বেরোতে না পারে। তাহলে তো তার জন্য বড় ফোর্স লাগবে। হ্যাঁ, তো তার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, সে না হয় আমি দেখে নেব। তাহলে নিধুবাবু, আপনি এখন আসুন, আপনি ওদিকে তোড়জোড়টা শুরু করুন, আর আমার এদিকে কাজ আছে, সেগুলো সেরে আমাকেও প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, অনেক কাজ, আর সুখবরটা তো বড় বাবুকেও দিয়ে দিতে হবে। তাহলে আমি এলাম। বলে হাসি মুখে তিনি বেরিয়ে গেলেন। তাকে দেখে মনে হলো কদিনের ক্লান্তি ছুটোছুটি যেন সেই হাসির পিছনে মিলিয়ে গেল। আজ আর রথিজিতের উপরে রাগ করলাম না, কারণ রথিজিৎ এটা আমার সাথে প্রায়শই করে থাকে। সব কিছু হয়ে যাওয়ার পর আমাকে সর্বশেষে সেটা জানানো তার পুরনো স্বভাব। এখন আর আমি সেই সব নিয়ে কিছু বলি না। যাই হোক, রথিজিৎ বোধহয় সেই অভিমানের সুরটা আন্দাজ করতে পেরে বলল, বন্ধুবাবুর রাগ করো না, তুমি তো দেখতে পেলেই যে এতে আমার কোনো প্রত্যক্ষভাবে হাত ছিল না। আসলে আমার সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছিল, না হলে এই যুবকটিকে হয়তো এর আগেই ধরা যেত। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক যে তুমি তো যেহেতু সে তোমার বাড়ির আশেপাশে প্রায় ঘুরছিল, তুমি তো পুলিশ লাগিয়ে তাকে ধরতেই পারতে। কথাটা নিশ্চয়ই সত্যি যে আমি তাকে পুলিশ লাগিয়ে ধরাতেই পারতাম, কিন্তু প্রথমেই আমি যদি তাকে পুলিশ লাগিয়ে ধরিয়ে দিই তাহলে এর প্রভাব হয়তো খারাপ হতে পারত। যেই ছেলেটা আমাকে এত তথ্য দিয়েছে সে হয়তো আমাকে তথ্য নাও দিতে পারত। এরকমটা প্রায় সময়ই হয়ে থাকে। অ্যারেস্ট করা মানে এই নয় যে তুমি আসামির থেকে সব কিছু কবুল করে নেবে বা উড়ে নেবে। যাই হোক, হেমন্তবাবুর অফিস থেকে ঘুরে আসা যাক। কিন্তু এখন হেমন্তবাবুর অফিস যাওয়ার কি দরকার? দরকার আছে ভায়া। হেমন্তবাবু সম্পর্কে যদি গভীরে জানতেই হয় তাহলে তার বন্ধু রাজীবের সঙ্গে আমাদের শীঘ্রই সাক্ষাৎকার করতে হবে। তবে একটা জিনিস যেটা আমি তোমাকে এখন বলতে চাইছি না, তবে এইটা যদি সত্যি হয় তাহলে সুনেত্রা দেবী বড়ই কষ্ট পাবেন। এরপর রথিজিৎ আমাকে আর কিছু বলেনি। একবার জিজ্ঞাসা করতে মন হয়েছিল বটে যে সুনেত্রা দেবী কিসের জন্য দুঃখ পাবেন। যাই হোক, তারপরে আমরা রওনা হলাম হেমন্তবাবুর অফিসের উদ্দেশ্যে। প্রথমে সেখানে গিয়ে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এবং ওনার অফিসটা এমন জায়গায়, প্রধান রাস্তা থেকে নেমে সেখান থেকে আবার হেঁটে দুটো গলি পেরিয়ে তারপর আসে তার বিল্ডিংটা। মানে সুনেত্রা দেবী আমাদের যেই বিল্ডিংয়ের ঠিকানা দিয়েছিলেন সেই বিল্ডিং থেকে আরও 2 বিল্ডিং পর। যাই হোক, এরপর রথিজি তার কার্ড দেখিয়ে সেখানে ঢুকে পড়ল। তারপর রিসেপশনে 1-2 সঙ্গে কথা বলার পর তারা আমাদের ওয়েটিং রুমে বসতে বলল। অফিসটা বেশ বড়, চারিদিকেই নতুন টেকনোলজির বাহার যেন উপচে উপচে পড়ছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম বেশ একজন লম্বা এবং মোটা ভদ্রলোক দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন। বয়সটা ওই সুনেত্রা দেবী যেমন বলেছিলেন 35 থেকে 40-এর উপরে। ঢুকেই তিনি সোজা আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আরে আপনারা কে বলুন তো? হঠাৎ কেন অফিসে এসে রিসেপশন থেকে ডেকে পাঠালেন? আমাদের অফিসে এরকম ব্যাপার চলে না, বুঝলেন? ব্যাপারটা বুঝুন। যাই হোক, আপনারা কারা বলুন তো, তাড়াতাড়ি বলুন। উনি ঢুকেই কথাগুলো বলে অস্থিরভাবে বসলেন। আমাদের দিক থেকে কোনো উত্তর না পেয়ে যেন একটু বিরক্ত বোধ করলেন। তারপর চোখটা একটু কুঁচকে বললেন, আরে মশাই, ভজগোবিন্দের মতো বসে কেন আছেন? আমার এটা কাজের জায়গা, সেটা তো বুঝুন। আর মশাই, আপনি কে? লোকটার মধ্যে ভদ্রতা বলে কিছুই নেই। সত্যি বলতে এরকম ব্যবহার দেখে ইচ্ছা তো করছিল উঠে চলে যাই, কিন্তু রথিতের দিকে তাকিয়ে সেটা বলতে যাব, কিন্তু সে
আমার হাতটা চেপে ধরল। তারপর কড়া গলায় তার দিকে চেয়ে বলল, আপনার ধারণা আছে আমরা কারা? আপনি যে অভদ্রের মতো কথা বলে চলেছেন সেই থেকে? যেন প্রথমবার লোকটা শান্ত হয়ে বসল। রথিজিতের কড়া গলায় বারংবারই কাজ হয়েছে এবং আজকেও হলো। ভদ্রলোক একটু চিন্তা করে বললেন, কে আপনারা? এইবারে দেখলাম গলাটা একটু নেমে গেছে, কিন্তু রথিজিৎ সেই চড়া গলায় বলল, আমরা সিবিআই এর ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি। এই কথাটা শুনেই ভদ্রলোক কেমন যেন গুটিয়ে গেলেন। তারপর মিনমিন করে বললেন, আমার কাছে কেন? আমি তো কিছু করিনি। হ্যাঁ, আপনি কি করেছেন কি করেননি সেটা তো আগে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, তারপর এইসব কথাবার্তা হবে। এইসব শোনার পরে রাজীববাবু রথিজিৎ স্যার স্যার বলে প্রায় পায়ে পড়ে যাবেন এরকম অবস্থায় এসে দাঁড়ালেন। মানে এমন করবেন না স্যার, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। বউ বাচ্চা নিয়ে কোথায় যাব স্যার? এরকমটা করবেন না। আমি তো কিছুই করিনি স্যার। আমি কি করলাম? ইদানিং শহরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, এটা শুনেছেন কি? হ্যাঁ স্যার, শুনেছি। তার সাথে আপনি আর আপনার বন্ধু হেমন্ত হাজরা জড়িত আছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া গেছে। কথাটা বলার সাথে সাথেই আমি রথিজিতের দিকে তাকালাম। রথিজিৎ কিন্তু সে একভাবে রাজীববাবুর দিকে কড়া চোখে চেয়ে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি সামনে বসে থাকা লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে গাড়িতে তুলে উত্তম মধ্যম ধোলাইয়ের পরিকল্পনা করছে। রাজীববাবুর অবস্থা হলো দেখার মতো। তিনি একেবারে হাউমাউ করে কেঁদে ফেললেন। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলুন। আমি তো অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিসে ছাড়া আর তো অন্য কোথাও আমি যাই না স্যার। সেখানে এর সাথে কি করে আমি জড়াবো? আর আমার কি বন্ধু? আমার তো অফিসের বন্ধু ছাড়া আর কোনো বন্ধু নেই স্যার। কথাটা শুনে আমি যার পরনায় বেশ চমকে উঠলাম। লোকটা বলে কি? কিন্তু সুনেত্রা দেবী যে বললেন রাজীববাবু ওনার বেশ ভালো বন্ধু এবং একমাত্র বন্ধু বললেও চলে। বেশ অবাক চোখে রথিজিতের দিকে তাকালাম। দেখলাম সে অবাক হয়েছে, কিন্তু চোখে মুখে দেখাতে চাইছে না। আমার থেকে মুখ ফিরিয়ে রাজীববাবুর দিকে চেয়ে বলল, হেমন্তবাবু আপনার বন্ধু নয় বলছেন? কি? হেমন্ত? না না না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে স্যার। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, আপনি ঠিক লোকের কথা বলছেন তো? কারণ এই নামে তো আমার কোনো বন্ধু নেই। মিথ্যে বলছেন না তো? না না স্যার, মিথ্যে কেন বলবো? আর মিথ্যে বলে আপনার থেকে বেঁচে যাবই বা কোথায়? আপনাকে শেষ সুযোগ দিলাম, যা জানেন বলুন। স্যার স্যার সত্যি বলছি, আমি নির্দোষ স্যার। আমি এই নামে কাউকে চিনি না। ও হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, 1 বছর আগের কথা। নাম হেমন্ত হাজরা। আমাদের এখানে নতুন জয়েন করেছিল। বেশ ভালো ছেলে। অল্প কিছু দিনের মধ্যেই ওর সাথে আমার বেশ ভাবও হয়ে গিয়েছিল, কিন্তু সে তো 2 মাস কাজ করেই ছেড়ে দিয়েছিল। তারপর ওকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আর তার খোঁজ পাইনি। আর তারপরে একদমই আপনাদের মুখে ওর নাম শুনছি এখন। কিন্তু ও যেরকম ছেলে, এইসব জিনিসের সাথে কেনই বা জড়িত থাকবে? রথিজিতের চোখে একটা উজ্জ্বল দৃষ্টির রোশনাই দেখা গেল, যেন যেটার জন্য সে এসেছিল সেটা সার্থক হয়েছে। সেসব না হয় আপনাকে পরে জানানো হবে। এখন এক কাজ করুন, পুরনো ফর্ম থেকে তার একটা ছবি বার করে আমাদের দিন। সেটা তো করতেই পারবেন? হ্যাঁ, এই তো পুরনো ফাইলের মধ্যে থেকে বের করতে তো অনেকটা সময় লেগে যাবে স্যার। আপনি কালকে আসুন স্যার, কালকে আপনাকে দিই। আপনার কি এটা মজা বলে মনে হচ্ছে? আমার যদি কালকেই দরকার হতো তাহলে নিশ্চয়ই আপনাকে এটা বলতাম। আপনি ধীরে সুস্থে খুঁজে রাখবেন, আমি না হয় কাল নিয়ে যাব। এটা যেহেতু বলিনি,
তার মানে আমার জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব লাগবে। আমি এক্ষুনি অপেক্ষা করছি। রাজীববাবু ওর কথা বাড়ালেন না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন ঘর থেকে। কিছুক্ষণ পর দেখলাম একজন ড্রেস পরা লোক ঘরে প্রবেশ করছেন। দুটো প্লেটে অমলেট এবং দুইজনের জন্য দুটো কফি রেখে দিয়ে তিনি গেলেন, কিন্তু আবারই খুব কম সময়ের মধ্যে 2 গ্লাস জল নিয়ে ফিরে এসে আমাদের দিয়ে হাসি হাসি মুখ নিয়ে বেরিয়ে গেলেন। আমি রথিতকে বললাম, কি হে ভাইয়া, তোমার ধমকে তো দেখছি আজকাল খাওয়া দাওয়াও ফ্রি পাওয়া যাচ্ছে। তবে যাই বলি বিজয়, রাজীববাবু কিন্তু বেশ ভরকে গেছেন। হ্যাঁ, সেটাই তো দেখলাম। তারপর আবার এইসব খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমি কিন্তু ঠিক বুঝলাম না। হেমন্তবাবু ওনার বন্ধু ছিলেন, 2 মাস মাত্র কাজ করেছিলেন, মানে এইসব কি ব্যাপারগুলো যেন কেমন একটা গুলিয়ে গুলিয়ে মতো যাচ্ছে। না বিজয়, না গুলোচ্ছে না, আস্তে আস্তে সব একে একে মিলে যাচ্ছে। তুমি ব্যাপারটা ধরতে পারছো না, তাই তোমার মনে হচ্ছে সব কিছু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে। তাহলে এখন কি করণীয়? করণীয় বলতে আপাতত হেমন্তের একটা ছবি পাওয়া, তারপর পরবর্তী পদক্ষেপ নিতে হবে। বেশ কিছুক্ষণ কাটল। সামনে প্লেটের খাবারটা দেখে একটু লোভও লাগছিল, কিন্তু কিছু করার নেই। রথিজিৎ এক পাশে সরিয়ে রেখে দিয়েছে। যাই হোক, রাজীববাবু একটা ফাইল নিয়ে ঘরে প্রবেশ করলেন। খাবারগুলো পাশে দেখে বললেন, এ কি, আপনারা খাননি কেন এখনো? হে বাবা, এরকম রুষ্টতা করবেন না। না না, অন্য কোনো বিষয় নেই, কিন্তু কথা হচ্ছে আপনাকে ছাড়া কি একা একা খেয়ে নেব, তাই অপেক্ষা করছিলাম। না না, এসব আপনাদের জন্যই, আমার পেট ভরা আছে। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। ছবি কি পেলেন? হ্যাঁ, পেয়েছি বটে, এই নিন। বলে রাজীববাবু রথিজিৎকে একটা পাসপোর্ট সাইজের ফটো হস্তান্তর করলেন। ফটোটা প্রথমে সে ভালো করে দেখল, তারপর পকেট থেকে আতশ কাঁচটা বের করে খুব সন্তর্পণে ফটোটা বারবার দেখে রাজীববাবুকে ফিরিয়ে দিল। এখন তার চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন কোনো বিষয় নিয়ে খুব উৎসাহিত হয়ে পড়েছে। তবে সেসব বাইরে প্রকাশ পাচ্ছে না, তবে তার মুখ দেখে আমি বেশ আন্দাজ করতে পারছি। হঠাৎ রথিজিৎ নম্র গলায় বলল, অসংখ্য ধন্যবাদ রাজীববাবু, আপনি না থাকলে হয়তো এত তাড়াতাড়ি জিনিসটার খোলসা হতো না। আর অবশ্যই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাজের মাঝখানে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু সত্যিই বলছি আমার কিছু করার ছিল না, এটা জানাটা খুব দরকার ছিল। রাজীববাবু বললেন, আরে না না, আপনার কাজ তো আপনারা করবেনই। আসলে ক্ষমা আমার চাওয়া উচিত আপনাদের সাথে প্রথমে খারাপ ব্যবহার করার জন্য। আসলে বোঝেনি তো, মাথা ঠিক থাকে না, তাই এত চাপ কাজের, তাই আর কি। ও হ্যাঁ, তাহলে হেমন্তর কি হলো? সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন। আজ তাহলে আসি, নমস্কার। আনতে সত্যানুসন্ধানী রথিজিৎ সান্যাল। বলে দ্রুত গতিতে সে বাইরে বেরিয়ে গেল। আমি তখনও দাঁড়িয়েছিলাম। রথিজিৎ আচমকাই বেরিয়ে গেছে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু পর মুহূর্তেই মানে আমি বিজয়, নমস্কার বলে হুড়মুড়িয়ে ছুট দিলাম রথিজিতের পিছনে। আমাদের নাম শুনে রাজীববাবু যেন কি একটা মনে করতে পারছেন না, মাথায় হাত দিয়ে ভাবতেই লাগলেন। দূর থেকে শুধু ওনার একটা আওয়াজ শুনতে পেলাম, আরে রথিজিৎ বাবু, খাবারটা তো খেয়ে যেতে পারতেন। এরপর দুজনেই ছুটতে ছুটতে বিল্ডিংটার বাইরে এসে দাঁড়ালাম। দুজনেই খুব হাঁপাচ্ছি। অনেকটাই ছুটে এসেছি, কিন্তু বেশ মজাও লাগছিল।
ভদ্রলোককে যেভাবে রথিজিৎ টুপি পরিয়ে কথাগুলো বার করালো, সাধারণভাবে সেটা করা অতটা সহজ নয়। যাই হোক, এরপর আমরা সোজা বাড়ি ফিরে আসি। তারপর অনেকবার আমি রথিজিতের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওই ফটোটার ব্যাপারে, কিন্তু বারবার তার একটাই উত্তর এসেছে, বন্ধু একেবারেই তাড়াহুড়ো করো না, বিষয়টা খুবই সাফ, তবে সব কিছুই নির্ভর করছে আজকে রাত্রির উপরে। তারপর আমি আর তাকে বিরক্ত করিনি। সারাদিন সে একবার নিধুবাবুর সাথে, একবার নিজে, তারপর এটা ওটা করে ব্যস্ত থাকলো। ঠিক 9টা বাজার আগে সে আমার ঘরে এসে বলল, বিজয়, সব কিছুই তৈরি, এবার শুধু নাটকে নামবার পালা। সারা বিকেলটা ছিলে কোথায় বলো তো? কি করছিলে বিকেল থেকে? তেমন কিছু না, সবার পজিশনগুলো একটু ঠিক করে এসেছি। আর মিউজিয়ামের সমস্ত দামি জিনিসপত্রগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। নিধুবাবু, আমি আর তুমি থাকবো ভেতর দিকে, আর সমস্ত পুলিশ বাহিনী লুকিয়ে থাকবে বাকি চারপাশে। শুধু এখানে ধরার পালা, ব্যাস। ও হ্যাঁ, সুনেত্রা দেবীকে 1টার সময় আমি আসতে বলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, রাত্রি 1টা। আশা করছি তখনকার মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সব কিছু। কেন, হেমন্তবাবুকে খুঁজে পেলে কোথায়? পেয়ে গেছি বিজয়, পেয়ে গেছি। আজ রাত্রেই তাকে হাজির করব সুনেত্রা দেবীর সামনে। ওই সব নিয়ে তুমি আর কিছু ভেবো না। এরপর রথিজিৎ পকেট থেকে একটা বাঁশি বের করে আমাকে দিল। তারপর বলল, এই নাও ভায়া, এই জিনিসটা রাখো। যদি এরকম অবস্থায় এসে উপস্থিত হয় যে তুমি বুঝতে পারছো না কি করবে, আর সামনে সমস্ত চোরা দল বা আমাদের মধ্যে কেউ আহত, তখন এটা বাজিয়ে দেবে নিঃসংকোচে। চারিদিকে লুকিয়ে থাকা পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। যা বুঝলাম, সারা বিকেল আর সন্ধে ধরে রথিজিৎ সমস্ত রকম ব্যবস্থাই করে এসেছে। একবার যদি আসামিরা ফাঁদে পা দেয়, ব্যাস। রাত্রি 10:10। নিধুবাবুর গাড়িতে করে আমরা এইমাত্র মিউজিয়ামের বাইরে এসে দাঁড়িয়েছি। রথিজিৎ সিগারেট খেতে খেতে আনমনা হয়ে কি যেন ভাবছে। তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হে? মানে মনে হচ্ছে যেন কিছু বিষয় আছে যেটা তোমাকে ভেতর থেকে বিচলিত করছে। বাহ, বেশ বললে তো, কিন্তু না, বিচলিত ঠিক না। যাই হোক গে, তুমি তৈরি হও। আর পিস্তলটা ঠিক নিয়েছো তো? দরকার লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়েছি। সাব্বাস বিজয়, ধীরে ধীরে দেখছি তুমি তো বেশ কর্তব্যপরায়ণ হয়ে উঠছো। রথিজিৎ বোধ হয় আজকাল সাহিত্য চর্চাতেও মন দিয়েছে, বেশ ভালোই বাংলার ব্যবহার করছে। বললাম, সে তো আমি কবে থেকেই আছি, কিন্তু এটা বলো, এত ভালো ভালো শব্দ হঠাৎ তোমার মুখ থেকে কেন নির্গত হচ্ছে? আহা, ভুল করো না ভাইয়া, শুধুমাত্র এই শব্দটা বলতে ইচ্ছা করলো, তাই তোমার উপর দিয়ে বললাম। তার দিকে তাকিয়ে আবার কিছু বলতে যাচ্ছিলাম, তখন নিধুবাবু এসে বললেন, তাহলে রথিজিৎ বাবু সব তৈরি, চলুন এইবারে ভিতরে যাওয়ার পালা। সত্যি ব্যবস্থা দারুণ হয়েছে। কেউ দেখে বলতেই পারবে না যে সারাদিন ধরে এই মিউজিয়ামটিতেই নানান জায়গায় নানান কারুকার্য করা হয়েছে, যাতে এখান থেকে আজ রাতে একটা মাছিও না গলতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে এত কিছু করার পরেও মিউজিয়ামটাকে খুবই স্বাভাবিক লাগছে। বাইরে থেকে কারোরই বোঝার উপায় নেই। এরপর শুরু হলো অপেক্ষা। প্রথমেই আমরা যখন মিউজিয়ামে ঢুকে পড়লাম, তখনই বাইরে থেকে আসল দরজাটা বন্ধ করে দেওয়া হলো। চারিদিক অন্ধকারে মোড়া, সঠিকভাবে দেখাও যাচ্ছে না। অন্ধকার হাতড়ে হাতড়ে যাওয়ার থেকে ভাবলাম লাইটটা বের করে যথাস্থানে পৌঁছে আবার বন্ধ করে দেব। কিন্তু লাইটটা বার করার জন্য হাতটা পকেটে ঢোকাতেই রথিজিৎ বলল, না বন্ধু না, ওই ভুলটা একদম করো না। আরে নইলে যাবো কি করে? সময়টা দেখেছো? রথিজিৎ তার ঘড়িটা আমার দিকে দেখালো।
রেডিয়ামযুক্ত ঘড়ি হওয়ায় তার ঘড়িতে অন্ধকার হোক দিন হোক সবসময়তেই সময় ঠিক দেখা যায়। তাতে বাজে প্রায় 11:30। প্রথমে চলতে লাগলো রথিজিৎ, আর তার পেছন পেছন আমি আর নিধুবাবু। আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, অনেকটাই সময় পেরিয়ে গেল বলো, আমি তো ভাবছি এখন হয়তো 11টা এরকম বাজে। রথিজিৎ কোনো সাড়া দিল না, মুখে একটা আঙুল দিয়ে সে চুপ করতে নির্দেশ করল। সত্যি বলতে এই রাতের অন্ধকারে এসে মিউজিয়ামটা ঠিক করে দেখতেও পাচ্ছি না বা বুঝতেও পাচ্ছি না যে কোনখান দিয়ে কোনখানে যাচ্ছি। রথিজিতের তারিফ না করে পারা যায় না। সকাল থেকেই এটা ওটা করে নানান ধকল চলছে, মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই। তার মাঝখানেও এত পরিষ্কার করে ভাবা সত্যিই সহজ কথা নয়। যাই হোক, এরপর আমরা অপেক্ষা করতে লাগলাম সেই মুহূর্তের জন্য। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। যেহেতু চারিদিক একেবারে শান্ত ছিল, তাই সব কিছু খুব পরিষ্কার করে শোনা যাচ্ছিল। বাইরে ঝিঁঝির আওয়াজ স্পষ্টভাবে কানে আসছে, আর মাঝে মাঝে দূর থেকে প্যাঁচার আওয়াজও কানে আসছিল। হঠাৎ বাইরে কাদের পদশব্দ পাওয়া গেল। আমরা তিনজনেই নড়ে চড়ে বসলাম। ঠিক সেই সময় দেখলাম ধীরে ধীরে আমরা যে ঘরটিতে রয়েছি সেই ঘরটির দরজা খুলে যাচ্ছে। কয়েকজনের আওয়াজও আস্তে আস্তে কানে আসতে লাগলো। আর বস, এমন প্ল্যান কিন্তু সব সময় ফার্স্ট ক্লাস থাকে, কি বলো? এই, তোরা এখন চুপ করবি? যা মাল আছে সব আউট করতে হবে। এইখানে মনে হচ্ছে বহুত মাল আছে। চল চল চল, লেগে পড় লেগে পড়। হেমু হেমু, তুই পাক্কা সন্ধান দিয়েছিস, পাক্কা সন্ধান দিয়েছিস তুই। বেশিক্ষণ তাদের এই আহ্লাদ চলল না। তারা যা পাচ্ছে সবই ব্যাগে পুড়ে দিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ চারিদিকে আলো জ্বলে উঠল। দেখলাম আমরা একটা বড় হল ঘরের পিছনের দিকে লুকিয়ে রয়েছি, আর সামনে 5 জন লোক 5টা ব্যাগ নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েছে। প্রথমে তাদেরকে দেখলে হয়তো মূর্তি বলে ভুল হবে, এতটাই হতবাক দেখাচ্ছে তাদের। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তারা কিছু বুঝে ওঠার আগেই রথিজিৎ হুইসেলটা বাজিয়ে দিল, আর বাজানোর সাথে সাথেই সামনের লোকগুলোর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। দূর থেকে দেখতে পেলাম একটা যুবক তার সম্পূর্ণ শক্তি দিয়ে সেই 5 জন গুন্ডার সাথে একাই লড়াই করছে। আরে একে মার, একাই মার মার। কিছুক্ষণ পরেই রথিজিৎ দেখলাম ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো সেই লড়াইয়ের মধ্যে। এতক্ষণ ছেলেটা একটু হিমশিম খাচ্ছিল, কিন্তু রথিজিতের অংশগ্রহণে তারা এক এক করে প্রত্যেকটা চোরকে ধরাশায়ী করতে লাগলো। কিন্তু কেউই হার মানতে রাজি না। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর পুলিশরাও এসে সব ঘিরে নিল। কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবার হাতেই হাত করা পড়ল। তাদের দলের ওস্তাদ চিল চেঁচাচ্ছে, শালা বিশ্বাসঘাতক, ধোকে পাস একটা, তোকে আমি ছাড়বো না শালা। এই, তুই নিজে বুদ্ধি করে প্ল্যান করে আমাদের ফাঁসিয়ে ধরিয়ে দিলে। এতদিন ধরে আমাদের সাথে থেকে খেয়েছিস, ছাড়বো না, ছাড়বো না, তোকে ছাড়বো না। আমার ছাড়ুন, 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 আমি কিছু করিনি, এর সব 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 প্ল্যানের। বলে হাত পা ছুঁতে লাগলো। রথিজিৎ উত্তর দিল, আপনি কি করেছেন না করেছেন সেইটা জেলের হাওয়া খান, তারপর ঠিক বুঝে যাবেন। এরপর যখন পুলিশ যেই ছেলেটা এতক্ষণ বাকি 5 জনের সাথে ধস্তাধস্তি করছিল তাকেও অ্যারেস্ট করতে আসে, সেই সময় রথিজিতের কথায় নিধুবাবু তাকে অ্যারেস্ট করেন না। তারপর সেই 5 জনকে নিয়ে গাড়িতে তুলে গাড়িটা রওনা হয়ে গেল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। এরপর আমরাও ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে।
বাড়িতে আসতে আসতে আমি খানিকটা অবাকই হয়ে গেলাম। এই ছেলেটাকে নিয়ে রথিজিৎ বাড়িতে যাচ্ছে কেন? জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, কিন্তু সেই ছেলেটা আমাদের পিছনেই ছিল, তাই আর জিজ্ঞাসা করলাম না। আমাদের সাথে নিধুবাবুও রয়েছে। যাই হোক, আমরা একেবারে আমাদের বাড়ির সামনে এসে থামলাম। নিধুবাবু দেখলাম একটু অপ্রস্তুত বোধ করছে, কিন্তু তিনিও জানেন যে এর জন্যই আজকে সব কিছু সম্ভব হয়েছে। তাই তিনি বাড়তি একটা প্রশ্নও রথিজিৎকে জিজ্ঞাসা করেননি। গাড়ি থেকে নেমে চোখে পড়ল ইতিমধ্যেই আরেকটি গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। মনে পড়ল সুনেত্রা দেবীরও আজকে আসার কথা ছিল। এরপর একে একে আমরা সবাই ঘরে প্রবেশ করলাম। সর্বশেষে প্রবেশ করল সেই ছেলেটা। আমরা ঢোকার কিছুক্ষণ পর সে ঢোকেনি। নিধুবাবু দেখতে যাচ্ছিলেন, কিন্তু রথিজিৎ তাকে হাত দিয়ে থামালে। কিছুক্ষণ পরেই সিঁড়িতে তার পায়ের শব্দ শোনা গেল। আমরা সবাই সেই দিকে তাকালাম, তার সাথে সুনেত্রা দেবীও। এইবার তার মুখটা ভালো করে চোখে পড়ল। এতক্ষণ সে মুখে একটা রুমাল বেঁধে রেখেছিল। এখন দেখলাম সে আমাদেরই বয়সী, বেশ সুদর্শন দেখতে, কিন্তু তার মুখটা দেখে মনে হচ্ছে যেন কিছুদিনের পুরনো আঘাত এখনও ঠিক হয়নি। সেই কারণেই অনেকগুলো কাটার দাগ ফুটে রয়েছে। সে একটা ফুল হাতা শার্ট আর ফুল হাতা প্যান্ট পরে রয়েছে। সে এসে বাইরে দাঁড়ালো। ছেলেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। রথিজিৎ ঠিক যা যা বলেছে তাই তাই করে গেছে। সে ঘরে প্রবেশ করতেই দেখলাম সুনেত্রা দেবী তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। এবার একটি এমন বিষয় ঘটল যা আমি আর নিধুবাবু হয়তো কখনো ভাবিনি, কিন্তু রথিজিতের মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে সে ইতিমধ্যেই এটা আন্দাজ করে ফেলেছিল। আমাদের সাথে আসা ছেলেটাকে দেখে সুনেত্রা দেবী ছুটে এসে তাকে জড়িয়ে ধরল, বলল, হেমন্ত, তুমি কোথায় ছিলে এতদিন? কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমি আর নিধুবাবু কিছুক্ষণের জন্য থমকে গেলাম। এই সেই হেমন্ত, সুনেত্রা দেবীর স্বামী? কিন্তু এসব মানে আমি তো কিছু মেলাতেই পারছি না। কিছুক্ষণ সব কিছু স্বাভাবিক হওয়ার জন্য সবাই যে যার চুপই ছিলাম। সুনেত্রা দেবী কান্না থামিয়েছেন। আমি আর নিধুবাবু এখনো পর্যন্ত অন্ধকারে। সুনেত্রা দেবী তো বোধহয় কিছুই জানে না। রথিজিৎ বলল, সকলকে প্রথমেই একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই, এই হলো সেই হেমন্ত হাজরা, যিনি হচ্ছেন সুনেত্রা দেবীর স্বামী এবং একইভাবে লুটতরাজ গ্যাংয়ের একজন সদস্য। সুনেত্রা দেবী এই কথাটা শুনে প্রায় অজ্ঞান হবেন অবস্থা। নিজেকে সামলাতে তিনি কিছুতেই পারছেন না। তিনি চেঁচিয়ে উঠলেন, কি বলছেন কি রথিজিৎ বাবু? হেমন্ত কেন? তার কথা শেষ হলো না। নিধুবাবু বললেন, আপনার স্বামীকে আজকে মিউজিয়াম লুট করার অপরাধে অন দ্য স্পট গ্রেফতার করা হয়েছে, কিন্তু রথিজিৎ বাবুর অনুরোধে ওকে এখানে আনা হয়েছে। এসব কি বলছেন কি আপনি? হেমন্ত, এসব কি বলছেন ওনারা? তুমি বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কি গো, কি হলো বলো? এইবার প্রথমবারের মতো মুখ খুলল হেমন্ত। আমাকে ক্ষমা করো সুনেত্রা, আমি তোমার যোগ্য নয়। আমার জন্যই তো আজ তোমাকে এত কিছু দেখতে হচ্ছে। সব দোষ আমার, সব দোষ। এসব কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রথিজিৎ বলল, সুনেত্রা দেবী শান্ত হন। আংশিকটা আমি আপনাকে বলি, তারপর না হয় আপনার স্বামী আপনাকে পুরোটা বলবেন।
আপনার স্বামী হেমন্ত হাজরা ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু আপনি যদি ঠিক করে খোঁজ খবর করে দেখেন, এই সব জায়গায় খাবার দাবার দেওয়া হয় না বটে, কিন্তু যেখানে উনি থাকতেন সেখানে দানের বেশিরভাগ অংশটাই যিনি সংস্থাটা চালাচ্ছে তার পকেটে চলে যেত। ফলে যারা সেখানে আশ্রয় নিয়েছে বা আশ্রয় নিয়ে আছে তাদের উপর একেবারেই অবহেলা করা এদের অভ্যাস হয়ে গিয়েছিল। সঠিক খাওয়া দাওয়া তো নাই, তার উপর পড়ার জন্য তো বাদই দিলাম। তখনই কয়েকজন ছেলে মিলে একটা দল গড়ে এবং যারা এইসব গরিবদের মেরে খেত তাদের খাওয়া এরা মেরে দেওয়ার চেষ্টায় থাকত। কিন্তু নাবালক থাকাকালীন তাদের শারীরিক এবং মানসিক বুদ্ধি খুব একটা ছিল না, কিন্তু যত বড় হতে লাগলো এরা তত বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে প্রচুর পয়সা কামিয়ে নিত। যে কোনো একটা রাজ্যে পরপর 4-5টা চুরির পর যখনই সেটা কাগজের হেডলাইন হয়ে উঠত তখন ওরা সেই কাজ ছেড়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেত। ততদিন সেই টাকা দিয়ে তাদের ভালোভাবেই চলত। আবার সব ঠান্ডা হলে আবার একই কাজ। এরকমভাবেই চলতে চলতে আজ উনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। বাকিটা হেমন্তবাবু আপনি বলুন। হেমন্ত বোধহয় তৈরিই ছিল। সুনেত্রার দিকে চেয়ে সে বলতে শুরু করলো, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আর আমার নেই, তাও আমি চাওয়ার তো পাত্র, চাইতে তো আমাকে হবেই বলো। সুনেত্রা দেবী চুপ, তিনি আর কোনো কথা বলছেন না। হেমন্ত আবার বলল, আমি জানি না রসিদ বাবু, আপনি আমাকে চিনে ধরে আনলেন কি করে। আমি সব বলবো, শুধু এইটুকু আমি জানতে চাই। আমিও বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ আমিও। রথিজিৎ বলো। তেমন কোনো ব্যাপার না। যখন হেমন্তের সাথে প্রথম আমার সাক্ষাৎ হলো, হেমন্ত ওর সম্পূর্ণ মুখাবয়ব দেখায়নি ঠিকই, কিন্তু মুখ ঢাকার কারণে আমার সম্পূর্ণ নজর ছিল তার চোখের উপর। বিজয়, তুমি লক্ষ্য করলে দেখতে পাবে হেমন্তের বাঁ চোখের উপর একটি তিল আছে, এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেটা একটি জোড়া তিল, যেটা সাধারণত খুব একটা দেখা যায় না। আমি অনেক ভেবেও গত বছরের লিস্ট থেকে এমন কোনো অপরাধীকে মনে করতে পারলাম না। এদিকে সুনেত্রা দেবী তার স্বামীর যেরকম বর্ণনা দিয়েছিলেন, আমার মন বলছিল কিছু না কিছু ওখানে গড়বড় রয়েছে। তবে আমি হেমন্তবাবুকে এই চুরির কেসের সাথে কখনোই ভাবিনি। তবে সন্দেহ হতে শুরু করে যেদিন হেমন্তবাবু আমার সাথে দেখা করে জানান, আর সেই সন্দেহতে সম্পূর্ণ রূপদান করেন আপনার বন্ধু রাজীব, আপনার একটা ছবি আমাদের দেখিয়ে। বিজয় অবশ্য ধরতে পারিনি, কিন্তু আমি তখনই ধরে ফেলেছিলাম। আর আপনার কথা বলার ধরন সবকিছু মিলিয়ে আপনাকে মোটেই চোরের গ্যাংয়ের অশিক্ষিত মেম্বার বলে মনে হচ্ছিল না। তবে এইবার কোইন্সিডেন্সলি সমস্ত পথই এক জায়গায় এসে মিলে গেছে। শুধু আমাকে এই প্যাটার্নটা ধরতে হতো, আর সেটা ফলো করেই এখানে পৌঁছেছি। রথিজিৎ থামল। চারিদিকে এক অন্যরকম শূন্যতা যেন কাজ করছে। এই মধ্যরাতে সারা কলকাতা শহর ঘুমোচ্ছে। মনে হচ্ছে তার মাঝে আমরা শুধু কয়েকটা প্রাণী জেগে রয়েছি। সুনেত্রা দেবী এবার বলে উঠলেন, তাহলে কি সব মিথ্যে ছিল হেমন্ত? সব? না, মিথ্যে ছিল না সুনেত্রা, মিথ্যে ছিল না কিছুই। আর মিথ্যে ছিল না বলেই তো এসব ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি অনেকদিন আগেই চেয়েছিলাম। যবে থেকে তুমি আমার জীবনে এসেছিলে না, সেদিন থেকেই এসব ছেড়ে দিতে চেয়েছিলাম। আর তার থেকেও বড় ব্যাপার হলো, আমি তখনই এই দলটা ছাড়তে চেয়েছিলাম যখন এদের লোভ লালসা এদেরকে নেকড়ে বানিয়ে দিয়েছিল। আমি মিথ্যে বলবো না সুনেত্রা, রথিজিৎ বাবুর বলা প্রত্যেকটা কথাই খুবই সত্যি। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর ক্ষতি জ্ঞান করে কিছু করিনি। আমি সবসময়ই চেয়েছি তোমাকে সবটা বলবো, কিন্তু কি করি বলো তো? ছোটবেলা থেকেই তো তার কথা সব শুনে এসেছি, আর তার কাছেই তো আমি মানুষ হয়েছি বলো। বলতে পারো কোনোদিন এই পথ আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কি করি বলো তো? জীবনে যে বেঁচে থাকার জন্য কিছু তো দরকার।
আর সেই কিছু দরকারের মধ্যে অর্থটাও পড়ে। হ্যাঁ, এখন বলতেই পারো যে সোজা পথে তো পয়সা কামানো যায়, তাহলে এই পথগুলোই কেন অবলম্বন করতে গেলাম আমি? কিন্তু কিন্তু আমি যখন প্রথমবার চুরি করতে যাই, তখন আমার পেছনে প্রায় 13 জন ছেলে আমার পথ চেয়ে বসেছিল। যে আমি কি করতাম বলো তো? সেই সময় যে মূল্যবোধের কোনো জ্ঞান কিছুই এসব জন্মায়নি। তবে শেষমেশ যেটা আমার ঠিক মনে হয়েছে সেটাই করেছিলাম আমি। তবে পরে আমি কেমন রোজ ভিতরে ভিতরে গুমড়ে মরছিলাম, শেষ হয়ে যাচ্ছিলাম। বারংবার নিজেকে প্রশ্ন করতাম, কেন আমি এটা করছি? মাঝে মাঝে মনেও হতো আমি এসব আর করবো না, আমি এসব করতে তো চাই না। কিন্তু দিনের শেষে যে দলের সঙ্গে এই কাজটা করে এসেছি, সেই দলের সাথেই তো থাকতে হতো, সেই সব দলের সাথেই তো থাকতে হতো। আর তারাই তো আমাকে বাধ্য করতো এসব করতে। আর তারা আমাকে বাধ্য করবেন নাই বা কেন বলো তো? এতদিন যে তাদের সাথে গলায় গলা মিলিয়ে এসব করে এসেছিলাম। তবে আমাদের প্যাটার্নটা না সবসময় এমন ছিল যে যারা গরিব মানুষদের টাকা মেরে দেয়, তাদের টাকায় বড়লোক হয়, সেই সব ধনী ব্যবসায়ী বা লোকদের কাছ থেকেই আমরা চুরি করতাম। তবে আমি না ধীরে ধীরে চেষ্টা করছিলাম যে এসব জায়গা থেকে আমি বেরিয়ে পড়বই। অনেক দিন ধরে ভেবেছি, শুনেছ তো আমি তোমাকে বলেছিলাম যে আমার এই শহরটা ছেড়েই দেবো, থাকবো না এখানে আর। আমি শহরটা ছাড়তে চেয়েছিলাম যাতে তারা আমাকে আর খুঁজে না পায়, কারণ ওদের সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। ওদের সামনে গেলে আমি যেন কেমন একটা হয়ে যাই গো। শেষবার যখন রক্তমাখা অবস্থায় ঘরে ফিরছিলাম, তখন ওদের সাথে আমার মারামারি হয়েছিল, রক্তারক্তি, কাটাকাটি। কিন্তু আমি ভেবেছিলাম যে তোমায় আর একবারটি শুধু দেখি, তারপর না হয় ওদেরকে শেষ করেই ফিরব। কিন্তু একা কতই বা কী করব? ওই 5-6 জনের সামনেই আমি একা দাঁড়িয়ে কতটাই বা কী করতে পারবো? এটা তো সোজা ব্যাপার নয়। তাই আমি ভাবছিলাম এমন একজনের কাছে যেতে হবে যে তাদেরকে হাতে নাতে ধরতে পারবে। কিন্তু পুলিশকে তো আমি শুরু থেকেই ভরসা করতে পারিনি। তাই রথিজিৎ বাবুর কথা শুনে আমি গিয়েছিলাম তার সাথে দেখা করতে, যে তিনি এই কেসটা হাতে নিয়ে যদি কিছু একটা করেন। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে ওনার সাথেই আমি দেখাটা করব। কিন্তু কি বলতো, ওর সত্যি কথাটা যে বলে ওঠার সাহস করে উঠতে পারিনি। আর সেদিন রাত্রে তো উনি নিজেই বাইরে বেরিয়ে এলেন। আমি এই 3-4 দিন ভেবেছিলাম এইখানেই পড়ে থাকবো, এদিক ওদিক যেখানে হোক থাকবো। আস্তানায় বলে বেড়াবো যে নতুন খাজানার খোঁজ করছি। আমাদের কাছে আবার খাজানা বলতে বোঝায় মুরগি ধরা, মানে পরবর্তী কাকে আমরা লুট করব। আমি বই পাঠাচ্ছিলাম, উনি যেন আমার চেহারা বুঝে না ফেলেন, তাহলে হয়তো আমাকে নিয়ে টানাটানি হয়ে যাবে। কিন্তু কি বলো তো, আজকে সকালে না তোমাকে এখানে দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তাহলে কি রথিজিৎ বাবু জেনে গেছে? তাই জন্যই তোমাকে ডেকেছে এখানে। কিন্তু এইসব ভাবার সময় না খুব একটা আমি পাইনি। আজকে সারাদিন ওস্তাদদের সাথেই থাকতে হয়েছে আমায়, তাই একটু ভয় ভয়েই ছিলাম। তবে সব কিছু ঠিকঠাকই হয়েছে। আমরা সবাই অপরাধী। হ্যাঁ, আমিও অপরাধীদের মধ্যেই পড়ি। আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব, বুঝলে সুনেত্রা? আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি, বুঝলে? আমি সত্যি খুবই ভালোবাসি। এই নিয়ে তুমি মনে কোনো সন্দেহ রাখবে না। আর এই রইল ডিভোর্স পেপারে আমার সাইন। দেখো, আমি এখানে কিন্তু সই করে দিয়েছি, তুমিও করে দিও। তোমার জন্য না অনেক ভালো জীবন অপেক্ষা করে আছে গো। তুমি তো অনেক ভালো মেয়ে। হেমন্ত বলল। সুনেত্রা দেবী আর বোধহয় নিজেকে আটকাতে পারলেন না। হেমন্তের দিকে ঘুরে একটা সজোরে চড় মারলেন তাকে, এবং কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। এইসব কিছু শেষ হলো হেমন্তের 10 বছরের শাস্তি এবং বাকিদের আজীবন কারাদণ্ড দিয়ে।